বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 1894 সালে নদিয়া জেলায়, মৃত্যু 1950 খ্রিস্টাব্দে ঘাটশিলায়। মাত্র 56 বছর বয়সে মারা গেলেও তার মধ্যেই লিখে গেছেন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, হীরামানিক জলের মতো কালজয়ী সব উপন্যাস। এছাড়াও অসংখ্য দুর্দান্ত সব ছোট গল্প। আজ তোমাদের জন্য এনেছি বিভূতিভূষণ বাবুর লেখা এমন একটি অলৌকিক ছোট গল্প যাতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। আজকের গল্পে একটি বিশেষ চরিত্রে রয়েছে মিডনাইট হরর স্টেশন চ্যানেলের সায়ক আমান। মিডনাইট হরর স্টেশন, থ্রিলারল্যান্ড এবং বিভা পাবলিকেশনের কোলাবোরেশনে লাইট হাউস কিপার্স সিরিজের দ্বিতীয় নিবেদন দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী শোভন কাপুরিয়ার স্পেস হরর স্কাইল্যাব আসছে খুব তাড়াতাড়ি। তার আগে শুনে ফেলো আজকের গল্প, কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব। গল্প পাঠে আমি রণদীপ, অনুভব, সায়ক এবং সমাপন। ডিরেকশন এবং সাউন্ড মিক্সিংয়ে আমি রণদীপ। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। শুরু হচ্ছে প্রত্নতত্ত্ব। আমি আজ এমন একটা গল্প আপনাদের শোনাতে এসেছি যে গল্প আমি আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। বর্তমানে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে আপনাদের যাদের একটু ইন্টারেস্ট আছে তারা ডক্টর সুকুমার সেনের নাম সম্পর্কে সুপরিচিত। পাটনা এক্সক্যাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মাঝখানে দিনকতক ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্তযুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামে দুটি বিখ্যাত বই তিনি লেখেন। এছাড়াও এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশীয় সাময়িক পত্রিকায় তিনি এই বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়ার ঘরটা এক প্রকার প্রত্নতাত্ত্বিক জিনিসের সংগ্রহশালা বললেই চলে। নানা স্থানে ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তা, চারিদিকে তুলট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ। এছাড়াও তার ঘরে কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা ফেলার স্থানও ছিল না কোথাও। এসব মূর্তি শ্রেণী বিভাগ করার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। এটাই ছিল তার নেশা, ধ্যান, জ্ঞান। কোনো কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতেন, পুঁথি দেখে মেলাতেন, তারপর টিকিটে নাম লিখে আটকে দিতেন। ধরুন একটা মূর্তির নাম তিনি দিলেন বৌদ্ধ মূর্তি তারা, কিন্তু কিছুদিন পরই তার নামটা মনোপুত হলো না। তিনি আপন মনে বলতেন, জানো, আমার মনে হচ্ছে এটা তারার মূর্তি না। তারপর আবার লেন্স হাতে করে খুঁটিয়ে খুব ভালো করে মূর্তিটাকে দেখতেন। মূর্তির যে হাতটা ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এই তো, এই হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল। তার মানে বেশ বোঝা যাচ্ছে এটা বৌদ্ধ মূর্তি জম্ভলা। তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন নামের টিকিট আটকে দিতেন। তার ব্যাপার স্যাপার দেখে মাঝে মাঝে আমার যে হাসি পেত না তা নয়, তবে আমার চেয়েও বিজ্ঞ লোকেরা ঘাড় নেড়ে বলতো, ওসব চালাকিবাজি রে বাপু, চালাকিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল। ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে যেন একটা প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে হঠাৎ করে গজিয়ে উঠল। এসব আসলে চাকরি বজায় রাখার জন্য, বুঝলে, চাকরি বজায় রাখার জন্য। চাকরি তো বজায় রাখা চাই, ছুঁই নয় রে বাপু।
ওসব আসলে চাকরিবাজি। আমার অবশ্য এসব জ্ঞান বিজ্ঞানের সঙ্গে চিরকালই ভাসুর ভাদ্র বউ সম্পর্ক, তাই এসব কথায় খুব একটা কর্ণপাত করতাম না। একদিন দুপুরে ডাক্তার সেন যখন নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে ব্যস্ত আছেন, তখন হঠাৎ সশরীরে সেখানে উপস্থিত হলাম। তার শান্ত লাইব্রেরিতে আমি হঠাৎ পৌঁছে যেন রাষ্ট্র বিপ্লব ঘটিয়ে ফেললাম। আমাকে দেখে খুব আনন্দিত হলেন ভদ্রলোক। বেশ কিছুক্ষণ খোঁজ গল্প করে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করার পর বুঝলাম তিনি আমায় কিছু বলতে উদ্গ্রীব হয়ে আছেন। এ কথা সে কথার পর তিনি বললেন, আরে দাঁড়াও, চা নাই, গল্প শোনো। এটা আমি আগে কারোর কাছে বলিনি, তবে ওই স্পুনার সাহেব কিছুটা শুনেছিলেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। শীতের মিহি পরন্ত রোদের দুপুরে গরম চা আর সুকুমারবাবুর গল্প একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল সেদিন। দরজা বন্ধ করে সুকুমারবাবুর গল্প শোনার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমারবাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের ওই পুরনো ভিটা, ওটার কথা তো বোধহয় কিছু শুনে থাকবে। এই ঢিপিটা যে কতদিনের পুরনো সেটা ওখানকার কেউ বলতে পারে না। জন্মানোর পর থেকে নাকি সবাই এরকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়ার কথা উঠল। বরেন্দ্র অনুসন্ধান কমিটি এবং ঢাকা সাহিত্য পরিষদ থেকে এর আগেও বহুবার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু টাকার জোগাড় না করতে পারায় তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথাটা উঠল তখন আমারও মত ছিল না। আমার মনে মনে একটা ধারণা হয়েছিল ওটা খুঁড়তে যে পরিমাণ টাকার দরকার পড়বে সে তুলনায় ওখান থেকে বিশেষ কিছু পাওয়ার আশা নেই। কিন্তু অবশেষে আমার আপত্তি ধোঁপে টিকল না। ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো এবং বিশেষ অনুরোধে এই কাজের তত্ত্বাবধানের ভার আমার ঘাড়েই এসে পড়ল। গিয়ে দেখলাম যে যেখানে ঢিবিটা খোঁড়া হবে তার ঠিক পাশেই আর একটা ঢিবি রয়েছে। এই ঢিবির কাছে আছে একটা প্রকাণ্ড দিঘি। সময়ের সাথে সাথে দিঘিটা প্রায় মজে এসেছে। ঢিবি দুটোই বেশ বড়। পশ্চিম দিকের ঢিবির উপরের অংশটা ময়না কাঁটার বন আর আগাছায় একদম দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা আকারে একটু ছোট। তার পেছনের ঢালুর দিকে অনেকটা ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা প্রায় নির্জন বললেই চলে। কোনো জনপ্রাণী অন্তত চোখে পড়ে না। সাধারণত খনন কাজ শুরু করার আগে আমি একটা খসড়া প্ল্যান করে নিই এবং সেই প্ল্যান মাফিক কাজ এগিয়ে নিয়ে যাই। তারপর কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে কতকটা আন্দাজে, কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদল করে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময় কিন্তু এটাতে খুব কাজ দিয়েছিল। কিন্তু এই ছোট ছোট দুটো গ্রাম্য ঢিপির জন্য আলাদা করে আমার কোনো প্ল্যানের দরকার নেই। আমাদের সাথে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না, কারণ যে ঢিবিটা খোঁড়া হচ্ছিল ওটা হচ্ছিল পিডব্লিউডি থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকেরা বলে নাস্তিক পণ্ডিতের ভিটা, আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারো কারো মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। সেই জন্য দেশের অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ আবার বলে যে বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানাতেও জন্মাননি। তার মতে ওটা ১৬শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক, সেসব কথা। আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন।
আমি যে জানতে পেরেছি সেটা কেউ কেউ হয়তো আন্দাজ করে থাকতে পারেন, কিন্তু আমি কাউকে বলিনি। কিন্তু কেন বলিনি আর কেমন করেই বা সব জানলাম, সেই কথাই এখন তোমাকে বলবো। বেশ কিছুদিন ধরে কাজ করে এই ঢিবির ওপরে ঘন বন পরিষ্কার করে খনন কার্য অবশেষে শুরু হলো। আমার সাথে ঢাকা মিউজিয়ামের কৌশিকবাবু ছিলেন। তিনি যত না প্রত্নতত্ত্ববিদ ছিলেন, তার থেকেও বেশি ছিলেন প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তার আগ্রহ এবং উৎসাহেই এই খনন কার্যে আমরা হাত দিই। আমরা এখানে একটা প্রকাণ্ড ঘোড়ানিম গাছের ছায়ায় চেয়ার পেতে তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে থাকতাম। কৌশিকবাবুর চোখ মুখের ভাব আর উৎসাহ দেখে আমার মনে হতো যেন তিনি আশা করছেন এই ঢিবি খুঁড়তে খুঁড়তে কোনো পুরনো আমলের রাজবাড়িটারি কিংবা তালপাতায় লেখা একটা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অথবা ওই সেই নাস্তিক পণ্ডিতের কঙ্কালিনা বেরিয়ে আসে। খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটা সুন্দর কারুকার্য করা মাটির ঘট। ওই রকম ঘট বাংলায় আর কোনো জায়গায় তৈরি হয় কিনা আমি জানি না। ওই ঘটের গলার নিচ থেকে তলা অবধি নিখুঁত হাতের যে কার্ভটা দিয়েছিল, সেই গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ওই ঘটটার মধ্যে প্রায় আধ ঘট ভর্তি কড়ি পাওয়া গেল। তখনকার দিনে হিন্দু রাজত্বে ওই কড়ি দিয়েই কেনা বেচা হতো, সে জানো তো নিশ্চয়ই। কোনো গৃহকর্তা হয়তো দুর্দিনের কথা ভেবে ওই কড়িগুলো ঘটে ভরে সযত্নে মাটির তলায় পুঁতে রেখেছিল। সেই ভবিষ্যৎ আজ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে। সঞ্চিত কড়ির আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরও মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরচে ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইঁটের কুঁচো এবং অবশেষে একটা কালো পাথরের দেবী মূর্তি পাওয়া গেল। এই মূর্তিটাকে নিয়েই আমার আসল গল্প। অতএব এটাই ভালো করে জমিয়ে বলি। দেবী মূর্তিটা পাওয়া যায় ওই টোলবাড়ির ভিটায়। রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। মাটির তলায় অতদিন থাকার ফলে সে পালিশ যদিও একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটুকু ছিল সেটুকুও খুব কম মূর্তিতেই দেখা যায়। মূর্তিটা সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলে আর দেবী মূর্তি না হয়ে ওটা দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেত। মূর্তিটা পরিষ্কার করে যখন আমার সামনে আনা হলো, তখন আমি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পড়লাম। গত 15 বছর ধরে অনেক মূর্তি আমি দেখেছি, কিন্তু এ কি বাটালির ছোঁয়ায় পাথর থেকে কি হাসি ফুটিয়ে তুলেছে। খানিকক্ষণ এক দৃষ্টে আমি ওই মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব একটা কল্পনাপ্রবণ মানুষ নই, কিন্তু সেদিন ওই নিস্তব্ধ দুপুরবেলায় পাতা ঝরে যাওয়া ঘোড়ানিম গাছের তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে যেন সব কিছু গোলমাল হয়ে গেল। খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে একটা অপূর্ব ভাব তৈরি হলো, আর তার সাথে একটা অপূর্ব শৈল্পিক দেহের গঠন। হাতের আঙুলগুলোর বিন্যাস মনে একটা অদ্ভুত সৌন্দর্যতা বয়ে আনে। মূর্তিটার মুখে যে মিষ্টি হাসি লেগে রয়েছে, সেদিকে চেয়ে আমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই হলো প্রকৃত শিল্প, যার প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে। তার সঙ্গে সত্যিকারের পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি এনে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানমগ্ন বুদ্ধমূর্তিদের ভিড়ে রেখে দিলাম। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেতাম
এই মূর্তিটির ভ্রূর দীর্ঘ রেখার নিচে পাতার মতো টানা টানা চোখ দুটো অপূর্ব হাসিতে দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। ঢিপি খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাওয়া যায়নি যাতে করে ওই মূর্তিটার বা ভিটার সময়কাল নির্ণয় করা যায়। তবে মূর্তিটি দেখে মনে হয় যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের তৈরি। পূর্ববঙ্গের কোনো এক শিল্পী এটা বানিয়েছিলেন। দেবী মূর্তির ওপর যে গোল ছাতার মতো চিহ্নটা আছে সেটা দেখেই আমি এটা আন্দাজ করেছিলাম, কারণ পাথরের মূর্তির ওপর গোল ছাতার মতো চিহ্নটা পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি, যা আমি অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রোববার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সাথে দাবা খেলে সকাল সকাল শুতে চলে গেলাম। কিন্তু এর পরে যে কথাটা বলবো সেটা আমি কেবল তোমার কাছেই বলছি ভায়া। কথাটা বাইরের কারোর কাছে বলতে আমার কেমন যেন একটা বাঁধে, কারণ তারা এই ঘটনা আদৌ বিশ্বাস করবেন কিনা সে বিষয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। সে অনেকটা রাত্রে জানি না কেন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। মাঝরাত্রে ঘরের মধ্যে কিসের না জানি একটা অত্যন্ত সুন্দর সুগন্ধ পেলাম। পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো ফুল ঘি চন্দনের একটা অপূর্ব স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, ঠিক সেই রকম সুগন্ধটা আমার মস্তিষ্কের মধ্যে পৌঁছে আমাকে একটা নেশায় অভিভূত করে দিল। রাত কটা হবে তখন ঠিক জানি না। মাথার কাছের ঘড়িটা টিক টিক করছিল। চাঁদের আবছা আলো জানালার মধ্যে দিয়ে বিছানার ওপর এসে পড়েছিল। সেই আলোয় হঠাৎ দেখলাম খাট থেকে কিছুটা দূরে ঘরের মেঝেতে কি যেন একটা দাঁড়িয়ে আছে। তার মাথা মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো গেরুয়া বস্ত্র। মুখের এবং হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। অবাক হয়ে খানিকটা জোর করে চোখ মেলে তাকাতেই কোথায় যেন মানুষটা মিলিয়ে গেল। বিছানায় ধড়ফড় করে উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছে আবার চেয়ে দেখলাম, না, ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম রাত দুপুরে কি যেন সব দেখছি, ছেলেবেলায় পড়া সেই আবু বেন আদহেমের কবিতার মতো। খানিকক্ষণ বিছানায় বসে থাকার পর ভাবলাম ঘুমের ঘোরে নিশ্চয়ই কিছু একটা ভুলভাল স্বপ্ন দেখে থাকব। আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম চলে এলো। কতক্ষণ পরে জানি না, কিন্তু হঠাৎ আবার ঘুমটা ভেঙে গেল। সেই সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এইবার নেশাটা যেন আগের থেকেও বেশি করে আমাকে অভিভূত করে ফেলল। তারপর আবার দেখি সেই মণ্ডিত মস্তক গেরুয়া পোশাক পরিহিত জ্যোতির্ময় এক বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। তারপর আরও কতকগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যে আমার চোখের সামনে ঘটে গেল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম তার বদলে একটা বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথর বাঁধানো কত চত্বর, দেউল, কতগুলো মণ্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষু গেরুয়া বসন পরে এদিক ওদিক যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র পাশে কোথাও একটা ঘরে পাঠরত। সেদিক থেকে পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। এক জায়গায় অশোক গাছের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক আমার সেই পরিচিত বৌদ্ধ ভিক্ষুটিকে ঘিরে ধরে রয়েছে। মনে হলো তিনি যেন অধ্যাপনায় ব্যস্ত এবং সেই সমস্ত যুবক তার ছাত্র।
একটা দমকা হাওয়ায় অশোক গাছের ঘন ডালপালার মধ্যে থেকে ফুলগুলো হাওয়ায় উড়ে এসে গুরু এবং শিষ্যদের মাথার উপর টুপটাপ ঝরে পড়তে লাগলো। দেখতে দেখতে সেই দৃশ্যও মিলিয়ে গেল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পেলাম কোথা থেকে কানের খুব কাছে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। কাছাকাছি উৎসব সভা হচ্ছে যেন কোথাও। সেই উৎসব সভা সুসজ্জিত নরনারীতে ভরে গেছে। অজন্তার গুহায় চিত্রিত নরনারীরা যেন ছবি থেকে হঠাৎ জীবিত হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে শুধু প্রাচীন যুগের হাবভাব এবং পোশাক পরিচ্ছদ। সভার চারিদিকে বর্ষা হাতে সৈনিকেরা দাঁড়িয়ে, যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সবার মাঝখানে লাল পোশাক পরিহিত চাঁপা ফুলের মতো অপূর্ব সুন্দরী এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম পরিহিত এক যুবক। তার গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুমিষ্ট এক হাসির রেখা। সেই মেয়েটির নিটোল সুন্দর হাতটি ধরে সেই যুবকের দৃঢ় পেশিবহুল হাতে যিনি সমর্পণ করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের ঘুমের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতো হঠাৎ করে সেই বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল। ঠান্ডায় দাঁতে দাঁত লাগতে লাগলো। পায়ের আঙুলগুলো যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য। উপর থেকে বরফ পড়ছে। তুষার বাষ্পে চারিদিক অস্পষ্ট হয়ে উঠেছে। সামনে পেছনে অনেক উঁচু উঁচু পর্বতের চূড়া। সামনে এক সরু দুর্গম রাস্তা এঁকে বেঁকে উঁচু থেকে আরো উঁচুতে পাহাড়ের মধ্যে উঠে গিয়েছে। এক লম্বা বৌদ্ধ ভিক্ষু সেই দুর্গম সরু পথে বরফের বৃষ্টির মধ্যে মাতালের মতো টলতে টলতে এগিয়ে চলেছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের কাছে এসে পড়েছে, কিন্তু তবুও তিনি যেন থামবেন না। ক্রমাগত হেঁটে চলেছেন তিনি। বহু দূরে বরফে ঢাকা উজ্জ্বল এক পর্বত চূড়া অজানা এক আলোয় রক্তাভ হয়ে যেন দৈত্যের হাতের মশালের মতো বিশাল এক বরফের দেশের দূরের প্রান্ত আলোকিত করে ধিক ধিক করে চলছে। এ এক অপূর্ব দৃশ্য, যা মনের মধ্যে এক অজানা দোলাচলের সৃষ্টি করে। হঠাৎ সেই বরফের বাষ্প ঘন থেকে ঘনতর হতে শুরু করলো। তারপর আস্তে আস্তে সমস্ত দৃশ্যটা আবার ঢেকে ফেলল। তারপর হঠাৎ করে আমার চিরপরিচিত বাংলাদেশের পাড়া গাঁ। খড়ের ঘরের পিছনে অন্ধকার বাঁশবনে বিকাল নেমে আসছে। বইচি গাছের ঝোপে শালিকের দল কিচকিচ করছে। উঠানের কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক। তার সামনে আমার খুঁড়ে বের করা সেই দেবী মূর্তি।
দেখে মনে হলো যেন যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিটা সফল করেছে। কোনো এক বর্ষার সন্ধ্যায় মেঘলা আকাশের নিচে ঘনশ্যাম কৃষ্ণের কেতকী ফুলের পাপড়ির মতো কালো গভীর দুটো চোখ মেলে সে যেন পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ সে দৃশ্যও মিলিয়ে গেল। দেখলাম আমি আমার ঘরের খাটেই শুয়ে আছি, পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। আমার মনে হলো যেন কথাগুলো অনেক দূর দূরান্ত থেকে ভেসে আসছে, কিন্তু তার প্রত্যেকটা কথা আমার এখনো খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটা খুঁজে বার করছো, তারই টানে আমি আজ আবার এতদিন পর পৃথিবীতে ফিরে এলাম। আগে আমি তোমার মতোই মানুষ ছিলাম। যে জায়গাটা তুমি খুঁড়ছো ওটা আসলে ছিল আমার বাস্তবিকতা। তুমিও জ্ঞান চর্চা করেই জীবন কাটাও, সেই জন্যই আমার অত্যন্ত আনন্দের সঙ্গে তোমার কাছে আসা সম্ভবপর হয়েছে। তাই আমার জীবনের পরপর কয়েকটি প্রধান ঘটনা আমি তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান। নরপাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম। ভগবান বুদ্ধের অমৃতময় বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্যই দেশের হিন্দু সমাজের মধ্যে আমার জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের পবিত্র ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান শাক্যশ্রীর পর আমি তিব্বতে যাই এবং ধর্ম পুনরুদ্ধারের চেষ্টা করি। আমার সময়কার গৌরবময় দিনের কথা আজও মনে পড়ে। আজ অনেক দিন পর পৃথিবীতে তথা বাংলায় ফিরে এসে কথাটা যেন আরো বেশি করে মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বের হয়ে দেশ জয় করতে করতে বঙ্গের রাজা নরপাল দেবের সাথে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন, তখন আমি নালন্দার অধ্যাপক। মনে আছে, আনন্দ ও উচ্ছ্বাসে সেদিন সারা রাত আমার ঘুম আসেনি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নরপাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের বিবাহ হয়। আমি সেই বিয়ের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন শিল্পীর কাছে পাথরের মূর্তি করতে শিখি। তারপর আমি যখন আমার ঠাকুরদার টোলে ব্যাকরণের ছাত্র, তখন আমার সমস্ত শক্তি এবং কল্পনার মিশ্রণ ঘটিয়ে আমি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি করি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। এই মূর্তিটির টানেই বহুদিন পরে আমি আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমাকে নাস্তিক ভাবত, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম, তার উপর সাধারণ ভাবের ধর্মবিশ্বাস আমার ছিল না। এরপরে যে জনহীন বরফের দেশ আর সূর্যের অপূর্ব রঙের আভা তুমি দেখলে, এই পথ সত্যের পথ। সাধারণ মানুষের পক্ষে সত্যের পথ অতিক্রম করে যাওয়া অনেক কঠিন। আমার কথা ধরো না, আমি অনেক নগণ্য এক ব্যক্তি মাত্র, কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষের জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই উচ্চ দার্শনিক সত্যকে চিরকাল লক্ষ্য রেখে চলেছিলেন। আমি অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের
পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি সেখানেও অনেক জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র। সত্যের পথ তোমাদের জন্য এখনো নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের এই অভিযান জয়যুক্ত হোক। এই বলেই সেই বৌদ্ধ ভিক্ষু যেন হঠাৎ করে কোথায় মিলিয়ে গেলেন। কিসের যেন শব্দে ঘুম ভেঙে দেখি ভোর হয়েছে বাইরে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডক্টর সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা তাহলে এখন কোথায়? ঢাকা মিউজিয়ামে। কেমন লাগলো আজকের গল্পটা? নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। গল্পটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে তোমাকে জানাই শুভ রাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।